অনুভব, তুমি এমন কেন বলো তো? অনুভব শুধুই হাসে। মেয়েটাকে স্বাভাবিক করার জন্যই অমন করল সে। এদিকে সাইরা রেগে মেগে চলে যায়। মন বলে, ছেলেটার মাঝে এত কম ম্যাচিউরিটি কেন? কক্সবাজার থেকে বাসায় ফেরার পর সাইরার মনে হলো মাথা ফেটে যাচ্ছে। তীব্র ব্যথায় ও কাত হয়ে শুয়ে পড়ল। আমিরা ঘরে প্রবেশ করে বলল, মিমি, কি হয়েছে? শরীর খারাপ লাগছে খুব? মামিকে ডেকে দিব? না, তুই ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে শোনা। আমি একটু ঘুমাই, খুব দরকার না হলে ডাক দেওয়ার প্রয়োজন নেই। এই যে মেয়েটা ঘুমালো, তার ঘুম ভাঙল সন্ধ্যার কিছু সময় পর। উঠে দেখলো বাইরে থেকে মৃদু চিৎকার শোনা যাচ্ছে। ও ছটপট উঠে পড়ল। বেরিয়ে দেখলো সোফায় আমিরার বাবা বসে আছে। সায়রার ভ্রু কুঞ্চিত হলো। ও সরাসরি বলল, কি সমস্যা? এই বাড়িতে কেন এসেছেন? বাহাদুর শুরুতেই রাগ কিংবা উচ্চ বাক্য করল না, বরং দরদ দেখিয়ে বলল, কেমন আছো? সায়রা তার কোনো বাক্যের তোয়াক্কা করল না। জুথির দিকে তাকালো। ইশারায় জুথি তাকে কিছু বোঝালো। সেটা বুঝে নিয়ে সায়রা বলল, দেখুন বাহাদুর ভাই, আপনার সাথে আমাদের সমস্ত সম্পর্ক শেষ। আপার মৃত্যুর পর আপনিও আমাদের জন্য মৃত হয়ে গেছেন। বাহাদুরের আম্মাও বসা ছিলেন। তিনি সায়রার কথার প্রতিবাদ করে উঠলেন, এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো। আমার ছেলে এখনো জীবিত, তাকে তুমি মেরে ফেলছো? সায়রা কথাটা পুরোপুরি উপেক্ষা করে বলল, আপনাদের সাথে কোনো রকম কথা বলার ইচ্ছে নেই, আপনারা যেতে পারেন। বাহাদুর এবার জবাব দিল, আমরা এখানে থাকতে আসিনি সায়রা, আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। সায়রা সোজা সাপটা বলল, আমিরা কোথাও যাচ্ছে না। কেন যাবে না? আমার মেয়ে আমি নিয়ে যাব। আচ্ছা, এতদিন এই দরদ কোথায় ছিল? ওকে ঘাট ধাক্কা দিয়ে যখন আপনার আম্মা বের করে দিলেন, আপনি কেন নির্বাক ছিলেন? বাহাদুর জবাব দিতে পারল না। পাশ থেকে ওর আম্মা জবাব দিল, অনেক কথা হয়েছে, আমরা আমিরাকে নিয়ে যাব, এটা আমাদের অধিকার। আমিরা যাবে না। আমরা নিয়েই যাব। এ কথা বলেই তিনি উঠে দাঁড়ালেন। সায়রার মাঝে বাধা হয়ে দাঁড়ালো, আন্টি, আপনি আমাকে অশুভ হতে বাধ্য করবেন না। বাহাদুর, মেয়ে নিয়ে চল। আমিরা ঘরের এক কোণে দাঁড়িয়েছিল। সে থরথর করে কাঁপছে। আমিরা, চলো। আমিরা এক পা পিছিয়ে গেল। বাহাদুর ভ্রু কুঞ্চিত করলেন। সায়রা হুঙ্কার দিয়ে উঠল, বাহাদুর ভাই, আপনাকে সাবধান করছি, আমিরাকে স্পর্শ করবেন না। তুমি বলে দিবে আমি কি করব আর না করব? আমিরার বিষয় হলে অবশ্যই আমি বলে দেব। তর্ক চলতে লাগলো। বাহাদুরের আম্মা আমিরার কাছাকাছি যেতে নিলে আমিরা ছুটে এসে জুথির পাশে দাঁড়ালো। পরিস্থিতি খারাপ হচ্ছে। মারুফ এখনো ফেরেনি। ভয়ে জুথির চোখ মুখ রক্তহীন হয়ে যাচ্ছে। আমিরাকে পালাতে দেখে বাহাদুরের আম্মা চেঁচামেচি করতে লাগলেন, আমিরা, এদিকে আয়, আয় বলছি। আমিরা ভয়ে কাঁপছে। ওকে দুহাতে জাপটে ধরল জুথি। আন্টি, আপনি জোর কেন করছেন? ও তো যাবে না। কেন যাবে না? ওকে যেতেই হবে। এবার সায়রা জবাব দিল, সেটি নিশ্চয়ই আপনার জানা। আপার মৃত্যুর শোক যাওয়ার আগেই তো ছেলের জন্য ঘরে নতুন বউ এনেছেন। সেখানে কেন যাবে ও? এই ভালো মানুষই কেন দেখাচ্ছেন তা আমাদের জানা আছে। এই অসভ্য মেয়ে, তুমি কোনো কথা বলবে না, অনেক বেশি বেয়াদব। সায়রা এ কথার পৃষ্ঠে কিছু না বলে বাহাদুরকে বলল, দয়া করে বাসা থেকে বের হন, না হলে অন্য অপশন বেছে নিতে বাধ্য হব। তার কথা শেষ হতে না হতেই বাহাদুরের আম্মা এসে আমিরার হাত খপ করে ধরে ফেললেন। তার শরীরের শক্তির সাথে পেরে উঠল না জুথি। সায়রা ছুটে গিয়ে বাধা দিল, আন্টি, আপনি অনেক বাড়াবাড়ি করছেন, ওর হাত ছাড়েন। এ কথা বলে আমিরার হাত ছাড়ানোর চেষ্টা করল সায়রা। তাদের এই দ্বন্দ্বে যোগ দিল বাহাদুরও। এক পর্যায়ে ধাক্কা লাগলো সায়রার বাহুতে। ও ছিটকে পড়ল অদূরে। সে সময় বাড়িতে প্রবেশ করল মারুফ। এসব দেখে ও চেঁচিয়ে উঠল, কি হচ্ছে কি এসব? সায়রা হাতে ব্যথা পেয়েছে, তবুও উঠে দাঁড়ালো। ব্যথাকে পাত্তা না দিয়ে বলল, আমিরাকে নিতে এসেছে ভাইয়া। এখন ভালো মানুষ সাজা হচ্ছে, আসল উদ্দেশ্য তো অন্য জায়গা। বাহাদুর আর তার মায়ের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। মারুফের ফেরার পরপরই ফিরল জুই আর মাহিম।
এতগুলো মানুষের সাথে কিছু সময় তর্ক চলল। তারপর বাহাদুর আর তার আম্মা চলে গেলেন। তবে যাওয়ার পূর্বে বললেন তারা আইনি সহায়তা নেবে, দেখবে কি করে আমিরাকে এই বাড়িতে রাখে। হাতের একাংশ কেটে গেছে, রক্ত দেখা যাচ্ছে, অথচ শেষ হবে ধ্যান নিয়ে সাইরার। ওর চোখ ছলছল করছে। ও এসে কান্নারত আমিরাকে বুকে জড়িয়ে ধরল। কাঁদিস না, আমরা আছি তো। আমিরার কান্না থামছে না। ও ভীষণ ভয় পেয়ে আছে। স্মরণ করছে বিগত দিনের কথাগুলো। মায়ের মৃত্যুর পরে দাদির অত্যাচার, বাবার অবহেলা, না খেয়ে থাকা, আরও কত কি। এসব আমিরার বুকের ভেতর ক্ষত সৃষ্টি করছে। এ ক্ষত কখনো যাবে না। ব্যথাটা নামলো না দুদিনেও, বরং কাঁপিয়ে জ্বর এলো। এই জ্বর নিয়ে আহনাফকে পড়াতে এসেছিল সায়রা। লিফটের বাটনে ক্লিক করতে গিয়ে ওর মাথা ঘুরিয়ে গেল। সেই সময় ছাদ থেকে নামছিল অনুভব। মেয়েটাকে দুহাতে ধরে ফেলল। সায়রা, হায় আল্লাহ, তোমার শরীরে তো জ্বর। সায়রার চোখ মুখ অন্ধকার লাগছে। ও কিচ্ছু দেখতে পারছে না। অনুভব ওকে এক হাতে ধরে রেখে লিফটের বাটনে ক্লিক করল। কিছু সময় পর লিফট খুলে গেল। ওই সায়রাকে নিয়ে সোজা নিজের বাসায় এলো। অনুভবের মা রূপবান দ্রুত পানিপট্টির ব্যবস্থা করলেন। অনুভব নিজে সেটা সায়রার কপালে লাগিয়ে দিচ্ছে। ওর চেহারায় চিন্তার ছাপ। রূপবান ছেলের অবস্থা লক্ষ্য করলেন। তিনি বুঝলেন ছেলের মন এখানে আটকে গেছে। সায়রা একটু সুস্থ হয়ে লজ্জায় পড়ল। তাও অনুভব তার পথের বন্ধু। খুব বেশি দিন তো কথা হয়নি। তার পরিবারের সাথে আগে কখনো দেখাও হয়নি। সব মিলিয়েই সে লজ্জিত, তাই দ্রুত চলে যেতে যাচ্ছে। তবে রূপবান না খেয়ে যেতে দেবেন না। লাঞ্চের সময় হয়ে গিয়েছে, তাকে খেয়ে যেতেই হবে। অনুভব আর সায়রা দুপ্রান্তে বসে খাচ্ছে। মেয়েটার মাথা নত করা। ও অল্প একটু খেয়ে উঠে যেতে নিলেই অনুভব বাধা দিল। ভালো করে খাও। খেলাম তো। দেখলাম কি খেয়েছ। আমি এমনই খাই অনুভব। আরেকটু খাও। জোর করে খাবার তুলে দিল অনুভব। সায়রা হতাশ হয়ে ছেয়ে রইল। সায়রাকে বিদায় দিয়ে রূপবান ছেলেকে ডেকে নিলেন। অনুভব বরাবরের মতোই গাছাড়া ভাব নিয়ে উপস্থিত হলো। অনুভব, মেয়েটার কথা আগে কেন বলনি? কি বলবো মা? তাকে পছন্দ করো? না, তেমন কিছু না। আমার তো তাই মনে হলো। যাই হোক, তোমার উচিত বিজনেসে জয়েন করা। আমার ভালো লাগে না ওসব। তবে সারা জীবন এভাবেই থাকবে? সমস্যা কি থাকলে? ছেলের কথা একদমই পছন্দ হলো না রূপবানের। একমাত্র সন্তান বিধায় একটু বেশি আদরে বড় করেছেন। তবে এমন অলস হলে তো ভবিষ্যতের জন্য সমস্যা। তিনি ছেলের উদাসীনতা চেয়ে দেখতে লাগলেন। এই ছেলে বুঝতে পারছে না তার ভবিষ্যৎ কতটা ভয়াবহ হতে চলেছে। সায়রা 3 দিন অসুস্থ হয়ে বাসায় ছিল, পড়াতে যেতে পারেনি। তারপর টানা 3 দিন আহনাফকে পুড়িয়ে গিয়েছে। এর মাঝে অনুভবের সাথে দেখা হয়নি। ফোন নাম্বারও নেই যে কল করবে। ছেলেটার টাকা ফেরত দিতে হবে, সেই সঙ্গে ধন্যবাদ। সায়রা একটু মন খারাপ করেই বের হলো। তারপর রিক্সা নিল। আজকে শাড়ি পরার কথা থাকলেও সে শাড়ি পরেনি, শরীরে নিচ্ছিল না। তবে বন্ধুদের জন্য বের হতে হচ্ছে। ও সোজা শাহবাগিয়ে নামলো। সেখানে ফুলের রাজ্য বসেছে, শয়ে শয়ে ফুল রাখা। কি যে সুন্দর লাগছে। ও বেছে একটা গোলাপ নিল, সেটা কানের পিঠে লাগিয়ে হাঁটা লাগালো সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। বন্ধুদের জন্যই বইমেলায় আসতে হয়েছে তাকে, যদিও ইচ্ছে ছিল না। মেলার গেইটে আগে থেকেই দাঁড়িয়েছিল অর্পা আর সোনালি। ওদের দুজনের সাথে উষ্ণ আলিঙ্গন হলো। শরীর ঠিক আছে এখন? অর্পার প্রশ্নে মলিন হেসে নিল সায়রা। সোনালি আর অর্পা দুজনেই সাইদের ব্যাপারে অবগত। মনের ভেতর অনেক কথা জমে থাকলেও ওরা বলতে চায় না, কারণ মেয়েটা নিজেকে সামলে নেওয়ার প্রয়াস করছে। যদি সাইদের কথা ওঠে তবে আবার ভেঙে যাবে। পুরো মেলা ঘুরেও সায়রা কোনো বই কিনল না। সে বই পছন্দ করে, তবে তার এখন সংকট চলছে, অনেক বুঝে চলতে হচ্ছে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সে বইটা কিনল না। অথচ তার খুব ইচ্ছে ছিল একটা বই কেনার, কিনতে গিয়েও সেটা রেখে দিল। মনে হলো টাকাটা রাখা প্রয়োজন। অনুভব আর তার বন্ধুরা মেলায় ঘুরতে এসেছে। অনুভব বই পড়ুয়া নয়, সে গানের মানুষ, গান ভালোবাসে। সে এমনিতেই এসেছিল। তখনই সায়রাকে দেখতে পায়। মেয়েটা পছন্দ করা বইটা রেখে দিয়েছে সেটা বুঝতে পেরে, তাই সে চট করে বইটা কিনে নেয়। ওর বন্ধুরা ভীষণ অবাক হয়ে বলে, কি রে তুই,
আর বই একজনকে দিব। এ কথা বলে লম্বা কদম ফেলে অনুভব। সায়রার বান্ধবীরা অন্য স্টলের সামনে গিয়ে বই কিনছে। ও একটু দূরে দাঁড়িয়ে, কারণ স্টলের সামনে গেলে বইয়ের প্রতি ঝোঁক হবে, কিনতে ইচ্ছে হবে। সায়রা, অনুভবের কণ্ঠটা আজকাল অনেক বেশি পরিচিত হয়ে গেছে। মুহূর্তেই চিনে নিল, ঘাড় ঘুরিয়ে দেখল লম্বা দেহের চিকন ছেলেটা ওর সামনে দাঁড়িয়ে। অনুভব, তোমাকে খুঁজছিলাম এই কয়দিন। আমাকে? হ্যাঁ, তোমার টাকাটা। এ কথা বলে সায়রা নিজের ব্যাগ খুলতে থাকে। সেখান থেকে টাকা বের করে নিয়ে বাড়িয়ে দেয়। তোমার টাকাটা। দরকার নেই। এটা কেমন কথা? নাও, আমি তোমার থেকে ধার নিয়েছি। কথাটা বলে অনুভবের হাতে টাকাটা গুজে দিলে সায়রা। এতে দুজনের হাতের দূরত্ব নেমে গেল, স্পর্শ লাগলো। অনুভবের মনে হলো তার ভেতরে ঝড় উঠে গেছে। অবাধ্য সব ইচ্ছে হচ্ছে, সামনের মেয়েটাকে জড়িয়ে ধরার লোভ হচ্ছে। তবে সে এমনটা করতে পারে না, আর পারে না বিধায় তার শরীরের সমস্ত লোম জেগে ওঠে। শিরশির অনুভূতি হয়। সায়রা হাত সরিয়ে নিতেই অনুভবের ধ্যান ফেরে। ও 1 সেকেন্ড সময় নিয়ে স্বাভাবিক হয়, তারপর হাতে থাকা ব্যাগটা বাড়িয়ে দেয়। কি? দেখো। সায়রা ভ্রু কুঞ্চিত করে থেকে তারপর ব্যাগটা নেয়, খুলে দেখে বই। একটু আগে প্রেমানল বইটা সে দেখে এসেছিল, পছন্দ হয়েছিল, অথচ ইচ্ছে থাকা সত্ত্বেও নিতে পারেনি। সায়রা চেয়ে থাকে। অনুভব মৃদু সুরে বলল, তোমার জন্য। সায়রা তৎক্ষণাৎ উত্তর দেয়, আমি এটা নিতে পারবো না অনুভব। কেন? সমস্যা কি? অনেক সমস্যা। আসলে সায়রা চাই না কোনো উপহার নিতে, এতে ঋণের বোঝা বাড়বে। অনুভব জোর করতে লাগলো। সায়রা এতে ধৈর্যহীন হলো। উপহার যেন না নিতে হয় তাই বুদ্ধি করে বলল, অনুভব, এটা আমি নিতে পারবো না। এই কারণে নিতে পারবো না কারণ টাকাটা তোমার বাবার। আমার মনে হয় উপহার দিতে হয় নিজের উপার্জনের টাকায়। কথাটা অত ভেবেচিন্তে বলেনি সায়রা, তবে অনুভবের খুব লেগেছে। পৃথিবী উল্টে গেলেও সে বইটা আজ দেবে। ঠিক আছে, তুমি আমায় 30 মিনিট সময় দাও। এ কথা বলেই অনুভব এগিয়ে যায়। একটা ছেলে ফুল বিক্রি করছিল, প্রতি পিস 30 টাকা। অনুভব সেখান থেকে 20টা ফুল কিনে নেয় 500 টাকা দিয়ে। একসঙ্গে এতগুলো কেনায় 25 টাকা করে দিয়েছে তাকে। সায়রা অবাক হয়ে চেয়ে থাকে, এই ছেলে করছেটা কি? তারপরের ঘটনা সায়রাকে আরও বেশি অবাক করে। অনুভব ফুলগুলো নিয়ে বিভিন্ন স্টলে যায় এবং অভিনব উপায়ে লেখক লেখিকাদের কাছে 50 টাকা করে ফুল বিক্রি করতে থাকে। এতে চারপাশে ভিড়ও জমে যায়, ভিডিও করেছে অনেকে। সায়রার মনে হলো সে মাথা ঘুরিয়ে পড়বে, এ ছেলে নিশ্চিত পাগল। 30 মিনিট পর সবগুলো ফুল বিক্রি হয়ে যায়। 500 টাকার ফুল 1000 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 500 টাকা লাভ হয়েছে। বই মূল্য 340 টাকা, বাকি থাকে 160 টাকা। সে টাকা দিয়ে অনুভব ফুল কিনে আনে। সবটা 30 মিনিটে ঘটে যায়। সায়রা শুধুও চেয়ে থাকে। সায়রার বান্ধবীরা তখনও বই কিনে ফেরেনি। অনুভব কিছুটা ক্লান্ত। ও ফুল আর বইটা বাড়িয়ে দিয়ে বলে, আমার নিজের উপার্জনের টাকায় কেনা, এবার নিশ্চয় কোনো অসুবিধা নেই। সায়রা বাড়ি ফিরে এসেও নিজেকে ঠিক করতে পারছে না। অনুভবের এমন আচরণ ওকে বিস্মিত করেছে। ছেলেটা নিশ্চয়ই পাগল, না হলে এমনটা কেন করবে? ও ফুল আর বই নিয়ে অমনিই বসে রইল, ড্রেস চেঞ্জও করলো না। এভাবে কিছু সময় বসে থেকে ফুলগুলো রাখলো টেবিলের উপর, তারপর বসলো বইটা নিয়ে। বইটা স্পর্শ করতে নিজের অতীতের কথা স্মরণ হলো। প্রেমানল, যার অর্থ ভালোবাসার আগুন। তার জীবনটাও অনলে পুড়ে গেল। কোথায় হারালো ভালোবাসা? একদমে বইটা পড়ে শেষ করেছে সায়রা। এখন সন্ধ্যা হয়ে গেছে, আজান পড়েছে। ও দ্রুত গিয়ে অজু করে নামাজ পড়ে নিল, তারপর গেল গোসলে। সারাদিনের ক্লান্তিটা হাওয়ায় মিঠাইয়ের মতন মিলিয়ে গেল যেন। ভেজা চুলগুলো মুছে নিতে নিতে সায়রা ফোন অন করল। সোশ্যাল মিডিয়ায় যেতে অনেক নোটিফিকেশন এলো। তারপর একটা নোটিফিকেশন এমন যে অনুভব আহমেদ আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। অনুভব নামটা দেখে সায়রা অ্যাকসেপ্ট করে নিল। প্রোফাইলে গিয়ে 2-1টা ছবি দেখল, তারপর ভাবলো ছেলেটা পাগল, নতুবা মেলায় অমনটা করতো না। কোনো সাধারণ মানুষ অমন পাগলামি করতেই পারে না। অনুভবের সাথে আজকাল সোশ্যাল মিডিয়ায় টুকটাক কথা হয়। ছেলেটাকে এক এক সময় এক এক রকম মনে হয় সায়রার। কখনো মনে হয় খুব ম্যাচিউর, আবার কখনো মনে হয় ভীষণ অলস প্রকৃতির। সব মিলিয়ে কেমন গুলিয়ে আসছে। সায়রা আজ ভার্সিটির পরীক্ষাগুলো শেষ করে এলো। ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়ে গেল। দেখতে দেখতে সময়
কোথায় চলে যায়। সব মিলিয়ে সাইরা এখন ভীষণ ব্যস্ত। পরীক্ষার জন্য আহনাফকে পড়াতে পারেনি, তবে পরীক্ষা শেষ হতেই পড়াতে এসেছে। রনু মাসের বেতন দিতে গেলেই সাইরা বলল, আপু, আমি তো এই মাসে পড়াতেই পারিনি। রনু হাসল, তারপর বলল, তুমি তো ঘন্টা ধরে পড়াও না সায়রা? সাইরা কৃতজ্ঞতার চোখ নামিয়ে নিল। সে সত্যি ঘন্টা ধরে পড়ায় না, আহনাফকে ভীষণ যত্নে পড়ায়। এতগুলো মাস পড়ালো ছেলেটাকে, কখনো কখনো খেলাধুলায়ও সঙ্গ দিয়েছে, তাই হয়তো আগের থেকে অনেকটাই ঠিক হয়েছে আহনাফ। মাসের বেতন পেয়ে সাইরার ভালো লাগলো। পরীক্ষার জন্য ভালোই খরচা হচ্ছিল। ও ভাবছিল আমিরাকে কিছু জামা কিনে দেবে। মেয়েটার চাওয়া পাওয়া আগে বিশাল থাকলেও এখানে আসার পর একেবারেই নেই হয়ে গেছে। সত্যিকার অর্থে মায়ের মতন কেউ হতে পারবে না। সায়রা হতেও চায় না, ও চায় ভালো মিমি হতে। সে নিজের সবটুকু দিয়ে আরেকটা প্রাণকে আগলে দেবে নতুন জীবন। অনেকগুলো ড্রেস কিনলো সায়রা, বলা চলে সব টাকায় খরচ করে ফেললো আমিরার ড্রেসের পেছনে। অনুভব এখানেই এসছিল, সে প্রায় সপ্তাহই এটা সেটা শপিং করে। সায়রাকে দেখতে পেয়ে দোতলা থেকে নেমে এলো। সায়রা বেরিয়ে পড়েছিল, তবে ডাক শুনে পেছন ঘুরে তাকালো, দেখলো এসকালেটর দিয়ে লাফিয়ে নামছে অনুভব। সায়রা চেঁচাতে গিয়েও থেমে গেল। চারপাশে অনেক মানুষজন, সবাই তাকিয়ে আছে। অনুভব ঝড়ের গতিতে নেমে এলো যেন। সায়রা মৃদু কণ্ঠে বলল, পাগল, ওভাবে কেন আসছিলে? অনুভব কথাটার জবাব না দিয়ে বরং শুধালো, এখানে কেন? সায়রা চেয়ে রইল, তার হাত ভরাট করা শপিং ব্যাগে। এই যে একটা শপিং মল, সেখানে কেন আসতে পারে? অনুভবের প্রশ্নে ও আসলেই হতাশ। আসলে অনুভবও এই কথা বলতে চায়নি, ও অন্য কথাই বলতে চাচ্ছিল, তবে কিভাবে যে কথাটা বলে ফেললো নিজেও জানে না। তবে সে কথাটার তোয়াক্কা না করে অনুভব পুনরায় বলল, তুমি আহনাফকে পড়াতে যাও না কেন? তোমার পরীক্ষা চলছিল, সেজন্য সোশ্যাল মিডিয়া অফ করে দিয়েছিলে? সায়রা মাথা দোলালো। অনুভব অনেক বেশি লম্বা, তার উপর চিকন। সায়রা নিজেও লম্বা, তবু নিজেকে লিলিপুটি মনে হচ্ছে। চারপাশের মানুষজন ওদের দেখছে, সায়রার অস্বস্তি হয়। আমরা এখান থেকে বেরিয়ে কথা বলি। অনুভব সায় জানিয়ে চলতে লাগলো। মাঝে ওদের আর কোনো কথা হলো না। অনুভব ততক্ষণে নিজেকে সামলে নিল। এই কটা দিন ওর যন্ত্রণায় গিয়েছে। সায়রার সাথে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। এই প্রথম অনুভব নামের ভবঘুরে ছেলেটা অনুভব করেছিল তার জীবনটা কোথাও একটা আটকে গেছে, পিছু টান এসেছে। ও বুক ভরে শ্বাস নিল, যেন কত শত দিন পর এক টুকরো মুক্ত বাতাস ছুঁয়ে গেল শরীর ও মন। সায়রা বলল, ফুচকা খাবে? তুমি খাওয়াবে? হ্যাঁ। অনুভব কিচ্ছু বলল না। সে সায়রাকে এটুকু বুঝেছে, নিজ উপার্জনের টাকা ছাড়া মেয়েটা তার দেওয়া কিছুই নেবে না। এই বিষয়টা ওকে ভাবিয়ে তুলল। সে একটু নয়, অনেকটাই অলস প্রকৃতির। সারা জীবন বাবার টাকায় চলেছে। অনুভব আজকাল অনেক বেশি ভাবতে শুরু করেছে। তার ভাবনার দৌড় পৌঁছে গেছে 3 কবুল অবধি। সায়রাকে কিভাবে মানাবে, কিভাবে ওর ভালোবাসা পাবে, এসব নিয়ে সারাক্ষণ চিন্তা করে। মিউজিকে হাত লাগায় না কতদিন হলো। বন্ধুদের সাথে আড্ডায় বসা হয় না, হলেও অন্যমনস্ক থাকে। সব মিলিয়ে জীবনটাই যেন বদলে গেল। অনুভবের ঘোরটা ভাঙে সায়রার ছোঁয়ায়। ও দেখে সায়রা ওর হাতে বাহু দ্বারা ধাক্কিয়ে বলছে, আরে ধরো, আমার হাতে এতগুলো জিনিস। অনুভব চট করে ফুচকার প্লেট ধরে। সায়রা চোখ ছোট ছোট করে বলে, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? মুখে কিছু না বললেও অনুভবের মন বলছে, আমি তোমার মাঝে হারিয়ে গিয়েছিলাম সায়রা। তুমি আমার ঘুম কেড়ে নিয়েছো, আমাকে ভাবতে বসিয়েছো। আমি নিজেকে চিনতে পারছি না সায়রা, কি থেকে কি হয়ে গেল। আমি যে বড় অচেনা। এত এত শপিং করে এনেছে সায়রা, অথচ আমিরার মুখ শুকিয়ে আছে। ও ব্যাগগুলো কাবার্ডে তুলে দিয়ে বলল, কি রে, কি হয়েছে? আমিরা ঝড়ের মতন এসে সায়রার বুকে পড়ল, কাঁদতে লাগলো। আমিরা, কি হয়েছে শোনো, কাঁদছিস কেন? মিমি, আমি যাব না, আমি যাব না মিমি। সায়রা বুঝতে পারল না। আমিরার পিঠে হাত রেখে বলল, কোথায় যাবি না, কাঁদছিস কেন? আমিরার বলার পূর্বেই ঘরে প্রবেশ করলো চুথি, হাতে কাগজপত্র। সায়রা আমিরাকে বুক থেকে সরিয়ে বলল,
ভাবি ও কাছে কেন? এই যে দেখ। কাগজ হাতে নিল সায়রা, তারপর দেখতে লাগলো। পুরোটা পড়ে ও রাগে গজগজ করে বলল, শয়তান একটা, আইনি নোটিশ পাঠিয়েছে। যা ইচ্ছে করুক, আমিরা কোথাও যাবে না। জুথি চুপ। সায়রা আমিরাকে দু হাতে আগলে নিয়ে বলল, মিমি থাকতে তোর কোনো ভয় নেই। মুখে এই কথা বললেও আসলে সায়রা চিন্তিত হলো। বাহাদুর এতদিন চুপ ছিল, সায়রা তাই ভুলে বসেছিল বিষয়টা। এখন আইনি নোটিশ পাঠিয়েছে, মামলা করেছে, তাদের মতে বাচ্চার ব্রেন ওয়াশ করা হয়েছে, আরও কত কি লেখা আছে। সায়রা হতাশ, কিছুটা চিন্তিত। মামলা লড়তে গেলেও টাকার প্রয়োজন। তারা গরিব নয়, তবে এমন পরিস্থিতিও নেই যে দুহাতে খরচ করবে। সব মিলিয়ে বেশ চিন্তায় পড়ল। ওর ঘুম হারিয়ে গেল। আমিরা সবে শুয়েছে, এত সময় ভয় কাঁপছিল। মেয়েটার মুখশ্রীর দিকে চাইলে সায়রার হৃদয় লাফিয়ে ওঠে। সময়ের সাথে সাথে বাচ্চাটা বড় হচ্ছে, কত সমস্যা রয়েছে। সায়রার বুকের ভেতর থেকে তপ্ততা নেমে আসে। সে খুব করে অনুভব করে মা হওয়া সহজ নয়, মোটেও সহজ নয়। পরীক্ষা যেহেতু শেষ, হাতে সময়ও আছে বেশ, সায়রা ঠিক করলো সে টিউশনি বাড়িয়ে দেবে। এখন তো হাতে অনেক সময়, এতে বাড়তি রোজগার হবে, মামলা লড়তে পারবে, কিছু সেভিংও হবে। সব মিলিয়ে সে টিউশনি খুঁজতে বের হলো। মাথার উপর সূর্য উঠেছে, রোদের তপ্ততা অনেক বেশি। সায়রা রিক্সা নিল, হুট তুলে দিল, তবুও রোদ যেন শরীরের সমস্ত শক্তি নিয়ে নিচ্ছে। তার উপর লম্বা জ্যাম। সায়রা হতাশ হয়ে বসে রইল। সহসায় চোখ গেল পাশের একটা গাড়িতে। সেখানে একটা সুন্দর মেয়ে বসে। এক পলকেই চিনে ফেলল সায়রা। মেয়েটা নম্রতা, সায়েদের স্ত্রী। ও শুকনো ঢুকিল। সেকেন্ড কয়েক বাদে নম্রতা মাথাটা নিচু করল। সম্ভবত পায়ের কাছে কিছু একটা পড়ে গেছে, সেটাই তুলে নিচ্ছে। সেই সময়ই দেখা মিলল সায়েদের। ছেলেটাকে দেখে সায়রার সমস্ত শরীর কেঁপে উঠল। মন মস্তিষ্ক যন্ত্রণা এসে ছুঁয়ে গেল। মানুষ যা দেখতে চায় না সেটাই বারবার চোখে আসে। এটাই জীবন, সুখের থেকে দুঃখ বেশি। সায়রা খুবই শীতল মস্তিষ্কে বসে আছে। এদিকে হাত পা ঠান্ডা হয়ে আসছে জুথির। ও এবার ধৈর্য হারিয়ে ফেলল। শোন সায়রা, এবার মনে হচ্ছে বড়সড় একটা ঝামেলা হবে। কিছুই হবে না ভাবি। হবে রে, দেখ বাহাদুর ভাই এবার লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, না বুঝে শুনে তো নয়। অথচ একটা নির্দিষ্ট সময় ধরে আমিরাকে মেয়ে হিসেবে অস্বীকার করে এসেছিল, আপাকে নিকৃষ্ট অপবাদ দিয়ে এসেছে। এখন শুধুমাত্র প্রপার্টি হাতানোর জন্য এমনটা করছে। এসব তো মিথ্যে নয় ভাবি। সায়রার কথায় মুখ চুপসে গেল জুথির। এই বিষয়টা তাকে বারবার যন্ত্রণা দেয়। সায়রা নীরব কণ্ঠে বলল, অতীতে অনেক কিছু হলো ভাবি, আমার আপার আসলে দোষ ছিল না। জুথিরও এখন তাই মনে হয়। সত্যি আমিনার কোনো দোষ ছিল না, অথচ কত কিছু হয়ে গেল, কত অপবাদ সইতে হলো মেয়েটাকে। আমিনার মতন একটা বাচ্চা মেয়েকে নিয়ে আদালতে হাজির হয়েছে সায়রা। এটা তার লড়াই। সে নিজেকে এখন মায়ের আসনে বসিয়ে নিয়েছে। ওর রক্তে মাতৃত্বের হাওয়া। আমিরা ভীত হয়ে বসে আছে। সায়রা ওকে চেপে ধরে বলল, ভয় পাবি না। আমিরা হু না কিছুই বলল না, বরং সায়রার গায়ের সাথে আরেকটু চেপে বসল। আদালতের কাজ শুরু হলো। বাহাদুরের অভিযোগ বাচ্চাটার ব্রেন ওয়াশ করা হয়েছে। আমিনার মৃত্যুর পর এক প্রকার জোর করে নিয়ে যাওয়া হয়েছে তার ছোট্ট মেয়েটিকে। মাঝে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, যার ফলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। তার মা নিজেই অসুস্থ, ছেলের যত্ন কিভাবে করবেন? তাছাড়া অনেক ব্যক্তিগত বিষয় রয়েছে। মা হয়তো ছেলের সব রকম যত্ন করতে পারবে না, কত রকমের সমস্যা, যার কারণে একজন মায়ের পক্ষেও বাহাদুরের যত্ন করা সম্ভব নয়। সেজন্যই তাকে বিয়ে করানো হয়। এর ফলে আমিরা নিজেও নতুন করে মা পাবে, এরকম নানান কথা সাজিয়ে বলা হয়। সায়রা শুধু অবাক হচ্ছে কতটা মিথ্যুক হলে মানুষ এরকম কথা বলতে পারে। সায়রার পক্ষ থেকে এবার কথা আসে। আমিরা 11 বছরের একটা বাচ্চা মেয়ে। মায়ের মৃত্যুর পর তার দাদি তার উপর অত্যাচার করতে থাকে। বাবা মদ পানি খেয়ে বাসায় ফিরতে শুরু করে। এতে করে প্রায়শই বাবার হাতের আঘাতও সইতে হয় তাকে। একদিন আমিরাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। পাশের বাসা থেকে খবরটি জানতে পেয়ে আমিরাকে তার নানা বাড়িতে আনা হয়। দুপক্ষের কথা শেষে আদালতের কাজ শেষ হয়। আমিরা ভয়ে তখনও নড়তে পারছে না। এমন পরিবেশ তার জন্য নতুন।
নতুন তো সায়রার জন্য। ওরা দুজন আদালত থেকে বের হয়। অনুভব একটা কাজে এদিক দিয়ে যাচ্ছিল, তখনই ওদের দেখে। ওর কাছে মনে হয় দুজন সংগ্রামী মেয়ে হেঁটে চলেছে। এক মুহূর্তের জন্য অনুভবের সমস্ত শরীর শিউরে ওঠে, কেমন একটা তপ্ততা নামে। বের হয়ে জুথিকে কল করলো সায়রা। ফোন সাইলেন্ট করা ছিল। এর মধ্যে অনেকবার কল করেছে জুথি। হ্যাঁ ভাবি। আদালত থেকে কি বললো রে সায়রা? জুথির কণ্ঠে ভয়। সায়রা মৃদু স্বরে বলল, কি বলবে আর? কিছু বলেনি? কেস তো একদিনে সলভ হওয়ার জিনিস নয় ভাবি। দুই পক্ষের বক্তব্য শুনেছে, এখনো তো অনেক কিছু বাকি। আমার ভয় হচ্ছে রে। ভয় কিসের? আমিরার জন্য ওর মিমি তো সব সময় আছে। সায়রার গলা দিয়ে যেন মধু ঝরছে। জুথির হুট করে কান্না পেল। সে শুরুর দিকে আমিরার সাথে অন্যায় করেছে, কারণ অবশ্য ছিল, সে প্রচুর বিরক্ত ছিল সব কিছুতে। তখন মনে হয়েছিল আমিনা মরে গিয়ে আরও বেশি অশান্তি তৈরি করে গিয়েছে। সবটা স্মরণ করে জুথির বুক হু হু করে উঠল। ভাবি, জুই আর মাহিম ফিরেছে? হ্যাঁ, মাত্রই ফিরল। ঠিক আছে, ওদের জন্য আমি স্ন্যাক্স নিয়ে আসবো। আসতে আসতে বোধহয় সন্ধ্যা হয়ে যাবে। সাবধানে আয়। কল রেখে সায়রা দেখল অনুভব নামের লম্বা ছেলেটি তার বরাবর দাঁড়িয়ে। সায়রা ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করল, তুমি এখানে কেন? দূর থেকে জবাব দিল অনুভব, যার জন্য গলার স্বর হলো উঁচু। এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমায় দেখে থেমে গেলাম, কিন্তু তুমি এখানে কি করছো? সায়রা মৃদু হাসল, ইশারা করে কপালের অংশটা দেখালো, অর্থাৎ ভাগ্য তাদের এখানে নিয়ে এসেছে। অনুভবের সাথে বাইক রয়েছে, তবে সায়রা যেতে রাজি হলো না। অনুভব আমিরাকে ইশারা করল। আমিরা বুঝিও না বোঝার মতন ভান করে রইল। অনুভব মনে মনে বলল, দুষ্টু বাচ্চা। সায়রা আর আমিরা রিক্সা নিয়েছে। অনুভবও তাদের পাশাপাশি চলছে। রিক্সার গতি আর বাইকের গতি কখনো এক হয়? অনুভব এত স্লো স্পিডে চালাচ্ছে যে আশেপাশের মানুষও কেমন করে তাকিয়ে দেখছে। সায়রার অস্বস্তি হচ্ছে। এদিকে অনুভব বিন্দাস মনে চলছে। আয় অনুভব। বলো, শুনছি। স্পিড কমিয়ে দিচ্ছ কেন? কমালাম কোথায়? মজা না এই স্পিডে? কখনো বাইক চালায় কেউ? আমি চালাই না, স্পিড বাড়াও। কেন? দেখো না লোকজন কেমন করে তাকাচ্ছে। তো অনুভবের কণ্ঠে বিস্ময়। এদিকে রিক্সাওয়ালা মামা দাঁত কেলিয়ে হাসছে। অনুভব তালে তাল মিলিয়ে হাসল। সায়রা প্রতিবাদ করে উঠল, কিসের কি? তুমি যাও তো। অনুভব এবার শক্ত গলায় বলল, শুনলে না মামা কি বললো? আমি ভয় পাচ্ছি। এটুকু বলে একটু থামলো অনুভব। তারপর মিটিমিটি হেসে বলল, হ্যান্ডসাম ছেলে দেখলে চোখের মেয়েরা চোখ দিয়ে খেয়ে ফেলতেই চায়। তোমাদের মতন দুজন ঝগড়াটা মেয়ে পাশে থাকলে আর কেউ তাকাবেও না। সায়রা চোখ রাঙালো। এদিকে রিক্সাওয়ালা মামা হাসছে। আমিরা এবার বলল, অনুভব খুবই ভীতু। সায়রা ওকে ধমকে উঠল, এই নাম ধরে ডাকছিস কেন? ওই তো বলেছে নাম ধরে ডাকতে। সায়রাকে কথা বলতে না দিয়ে অনুভব বলল, আমরা হলাম বন্ধু, তাই না আমিরা? আমিরা ভেঙচি কেটে বলল, বন্ধু না শত্রু। অনুভব হতাশ হয়ে বলল, ভালোই না, মিমিকে দেখি পাত্তা নেই। আমিরা আর অনুভবের কথা চলতে লাগলো। সায়রা তীব্র হতাশা নিয়ে বসে রইল। দুজনের কথাবার্তা শুনে মনে হচ্ছে এরা ক্লাসমেট। এই অনুভবটা আসলেই কি পাগল? বাড়ি অবধি আসলো অনুভব। সায়রা ওকে ভদ্রতা করে বাসায় আসতেও বলল না। এর জন্য কারণ রয়েছে। প্রতিবেশীরা ভীষণ খারাপ, এমনিতেই সায়রার নামে বাজে কথা ছড়াতে ব্যস্ত। অনুভবকে নিয়ে বাসায় গেলে আরেকটা সুযোগ পেয়ে যাবে। অনুভবের উদ্দেশ্য ছিল সায়রার বাসা চিনে যাওয়া, কজ এই মেয়েটা সোশ্যাল মিডিয়ায় একদমই সময় দেয় না। এদিকে অনুভব দিন রাত সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে। তার একটা পেজও আছে, সে পেজের ফলোয়ার প্রায় 50,000। ভালোই আগাচ্ছিল সব। ইদানিং গান টান করে না বিধায় রিচ ডাউন হয়েছে। অনুভব চলে যেতে সায়রা দম ফেলল। ভেতরে যেতে যেতে বলল, কিরে অনুভব আর তোর মাঝে বন্ধু শত্রু ভাব এলো কেমন করে রে? আর বলো না মিমি, আমাদের স্কুলটা তো অনুভবের বাবারই। একদিন স্কুলে দেখা হলো, বন্ধু হলো, তারপর আবারও চুল টেনে দিয়ে পালালো।
এর জন্যই বন্ধুটিকে শত্রু বানিয়েছি। বলিস কি রে, 2 মিনিটের বন্ধু ছিলি তবে? কথা বলতে বলতে ওরা ভেতরে চলে এলো। সায়রা হাতের জিনিসপত্র নামিয়ে দেখলো জুই কিচেনে। সে চা হাতে ফিরল। পিপি দেখো তো চাটা কেমন হয়েছে। রিসেন্ট একটা রেসিপি দেখি শিখেছি, অনেক ভেষজ গুণ রয়েছে। রাখ, ফ্রেশ হয়ে আসি। আর স্ন্যাক্স আছে, একটু বের করতে শোনা। নির্দেশনা দিয়ে সায়রা ফ্রেশ হতে গেল। মুখে পানির ঝাপটা দিতে দিতে সায়রার খেয়াল হলো অনুভবের কথাটা। আমিরার কথা যদি সত্য হয় তাহলে অনুভবের পরিবার বিশাল বড় লোক। তবে আচরণে বোঝার উপায় নেই। আমির সাহেবের কড়া নির্দেশনা থাকার কারণে অনুভব আজ অফিসে এসেছে, তবে একদম পরিপাটি হয়ে। সে চিকন হলেও সুদর্শন। পোশাকটিতে বেশ ভালো লাগছে। অনুভব যখন প্রবেশ করছিল সবাই কেমন দাঁড়িয়ে যাচ্ছিল। ও তখন বোকার মতন চেয়েছিল, ভাবছিল সে কি কোনোভাবে চুলকানি বিশেষ পারফিউম মেখে এসেছে, নতুবা সে এক পা করে আগাতে কেন সবাই দাঁড়িয়ে গেল। ম্যানেজার তাকে একটা নির্দিষ্ট কক্ষে বসিয়ে দিয়ে গেছে, পরিপাটি সাজানো একটা কক্ষ। অনুভব চেয়ারের ব্যাক রেস্টে ঠেস দিয়ে চারপাশ দেখছে। পুরো কক্ষে নজর বুলিয়ে সে টেবিলের উপরে থাকা পাজল নিয়ে খেলতে লাগলো। ম্যানেজার প্রবেশ করে বললেন, অনুভব, পরিচয় করিয়ে দাও, ও হলো সায়েম, তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। অনুভব ভালো মতন চেয়ে দেখল। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? এর মানে কি বাবাকে তাকে অফিসে পার্মানেন্টভাবে বসানোর ধান্দা করছেন? অনুভব। ম্যানেজার রুস্তমের কণ্ঠ পেয়ে তাকাল অনুভব। মৃদুস্বরে বলল, আঙ্কেল, আমি কি রোজ অফিস আসবো? রুস্তম একটু হাসলেন। আমিন সাহেবের সাথে তার কাজের বছর 25-এরও বেশি। একদম শুরু থেকে আছেন তিনি। অনুভবকে হতে দেখেছেন নিজের চোখে, তাই ছেলেটার স্বভাব সম্পর্কে তিনি আগে থেকে অবগত। এছাড়াও আমিন সাহেব প্রায়শই ছেলের জন্য চিন্তায় মশগুল হয়ে থাকেন। এই তো সেদিনের কথা। অফিসের সব কাজ শেষেও আমিন সাহেব বাসায় যাওয়ার তাড়াই ছিলেন না। রুস্তম তখন বললেন, স্যার বাসা যাবেন না? আমিন সাহেব কোনো হেলদোল নেই, তিনি শুনতেই পাননি। রুস্তম আবার ডাকলেন, স্যার। হ্যাঁ রুস্তম, বাসায় গেলে না? আপনি বসে আছেন দেখে এলাম। ও। আমিন সাহেব আবার চুপ। ছেলের জন্য চিন্তায় তিনি ঘুমোতে পারেন না, অথচ অনুভবের কোনো হেলদোল নেই, যেন দুনিয়ার কোনো কাজেই তার আগ্রহ নেই। স্যার আপনি কি চিন্তিত? আমিন সাহেবের বুক থেকে হাহাকার নামে। তিনি কয়েক সেকেন্ড চুপ থেকে বলেন, বুঝলে রুস্তম, একটা সন্তান থাকা পৃথিবীর সব থেকে বেশি চিন্তার। রুস্তম একটু হেসে বললেন, কেন স্যার? অনুভব বাবার মতন সুদর্শন ছেলেকে নিয়ে চিন্তা কিসের? সুদর্শন হওয়া না হওয়া কোনো কথা নয় রুস্তম, ছেলেটা এত অলস, এভাবে তো জীবন পার হবে না। নিজের জন্য কিছু করার ইচ্ছাটাই নেই। তাহলে অফিসে কেন পাঠাচ্ছেন না? ভাবছি কিভাবে কি করব। আমার মনে হয় অনুভব বাবা অফিসে এলে কিছু সময় কাটালে একটা আলাদা দায়িত্ব চেপে বসবে, ধীরে ধীরে কাজে মন টিকে যাবে। আমিন সাহেব কথাটার গুরুত্ব বুঝছিলেন, তাছাড়া আর কোনো উপায়ও নেই। অনুভবকে বেশ কড়া হুঁশিয়ারি দিয়ে তবেই পাঠিয়েছেন। এদিকে অনুভব ভাবছে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। অনুভবের কোনো কাজ ছিল না আজ, সে শুধুই পরিচিত হয়েছে, তবুও তাকে বিষণ্ণ লাগছে। রূপবান ছেলের সাথে বসলেন, কপালে হাত রেখে বললেন, কি হয়েছে বাবা? কিছু হয়নি মা। রূপবান আতঙ্কিত হলেন না, তিনি ছেলের মতিগতি বোঝেন। অনুভব বালিশ থেকে মাথা উঠিয়ে মায়ের কোলে মাথা রাখল। বাবা কেন বলছে না? আমি অফিস যেতে চাই না। রূপবান তখনই উত্তর দিলেন না, একটু ভেবে বললেন, তোমার বাবা একা কাজ করেন, তোমার উচিত তাকে সাহায্য করা। বাবা এখন অনেক বেশি শক্তিশালী মা। সেটা ঠিক, তবে তুমি কি জানো তিনি শক্তিশালী কেন? কারণ তিনি নিয়ম নীতি মেনে চলেছেন, সারাটা জীবন পরিশ্রম করেছেন। পরিশ্রম করলে মানুষের শরীরের ক্ষমতা বেড়ে যায়। যদি তুমি কাজ নাই করো তবে তুমি শক্তিশালী হলেও ধীরে ধীরে সেই শক্তি হারিয়ে যাবে। কথাগুলো কানে পৌঁছালো না যেন। অনুভব কোল থেকে মাথা সরিয়ে নিল। বাবার সাথে দীর্ঘদিন সংসার করে মাও কেমন হয়ে গেছে। সে হতাশ হলো। কঠিন সেই হতাশে ভেতর থেকে তপ্ত হাওয়া বের হয়ে এসেছে। আহনাফকে পড়িয়ে বের হলো সায়রা। অমনি অনুভবকে দেখতে পেল। গোমরা মুখ, পরনে অফিসের পোশাক, মাথা থেকে পা অবধি দেখে নিয়ে সায়রা বলল,
তুমি কবে থেকে অফিসে জয়েন করলে? সায়রার কথায় ভ্রু কুঞ্চিত করল অনুভব, কারণ মেয়েটা এমনভাবে বাক্যটা বলল যেন এটা পৃথিবীর অষ্টম আশ্চর্যের সমান ওর অফিসে জয়েন করা। অনুভব বেশ ভাব নিয়ে জানালো, কেন? আমি তো সে কলেজের সময় থেকে বাবার অফিসে যাওয়া আসা করি। বাবার এই ব্যবসায় বিশাল ভূমিকা রেখেছে। অনুভব যে স্পষ্ট মিথ্যে বলছে তা সায়রা ভালোই বুঝল, তবে ও বিষয়টা না ঘাটিয়ে বলল, আচ্ছা আচ্ছা, ভালো তো। সায়রা রিকশার জন্য অপেক্ষা করছিল। অনুভব ওর পাশে এসে দাঁড়ালো। চলো আমি নামিয়ে দিই। কেন? কেন, আবার কি কথা? না, আমি একাই যেতে পারবো। কথাটা বলার পরই একটা রিকশায় উঠে গেল সায়রা। অনুভব ফ্যাকাশে ভঙ্গিতে চেয়ে রইল। সায়রা পেছন ফিরে বলল, এই যে অনুভব মহাশয়, আপনার টায়ার ঠিক নেই, এতদিনে এই কাজটা শিখলেন না? অনুভব সঙ্গে সঙ্গে তাকালো। সত্যি টাইটা নষ্ট হয়ে গেছে। মা পরিয়ে দিয়েছিল, সে এরকম ফর্মাল পোশাকে অভ্যস্ত নয়। তারপরই ওর খেয়াল হলো ও যে অফিসের ব্যাপারটা মিথ্যে বলেছে, সায়রা বিষয়টা আসলেই বুঝতে পেরেছে। অনুভবের অফিসের দ্বিতীয় দিন। ওর চোখে মুখে অতৃপ্তি। সাইম প্রবেশ করেছে অনেক সময় হলো, অথচ অনুভবের কোনো জিজ্ঞাসা নেই, এমনকি বসতেও বলছে না। সাইম এবার কণ্ঠের জোর কাছে লাগালো, হ্যালো স্যার। অনুভব তাকালো, তীক্ষ্ণ তার দৃষ্টি। সাইম যেন ভয় পেল। সে শুকনো ঢোক গিলে বলল, আমি ফাইল নিয়ে এসেছিলাম, যদি দেখতেন। হাত বাড়ালো অনুভব। সাইম ফাইলগুলো তুলে দিয়ে দাঁড়িয়ে রইল। অনুভব ইশারায় বোঝালো দাঁড়িয়ে আছে কেন। সাইম চট করে জবাব দিল, আপনার কোনো প্রয়োজন হলে যদি কিছু না বুঝতে পারেন। তোমার কি মনে হয় আমি এতটাই অবুঝ? স্যার, আমি সেটা বলিনি। জানি কি বলেছ, যাও এখন। সাইম চলে গেল। অনুভব বিড়বিড় করতে লাগলো, এই অফিসের লোকগুলোকেও তার অসহ্য লাগছে। সাইমের ডাক পড়েছে। ছেলেটা নিজের ব্যক্তিগত মানুষটির সাথে কলে কথা বলছিল, অমনি ডাক পড়তে হলো তার। ও হন্তদন্ত হয়ে এলো। অনুভব চোখ মুখ অন্ধকার করে আছে। সে পুরো ফাইলের একটা বিষয়ও বুঝতে পারেনি। স্যার। অনুভব অলস প্রকৃতির হলেও বাইরের মানুষের কাছে নিজেকে ধরা দেবার মতন মানুষ নয়, তাই সে বলল, ফাইল নিয়ে যাও। এই সময়ের মধ্যে সব শেষ করে ফেললেন? সাইম টেবিল থেকে ফাইল তুলে নিল। অনুভব কথা বলল না, কৌতূহল বশতই ফাইল ঘাঁটতে লাগলো সাইম। দেখলো কোনো কিছুই করা হয়নি। স্যার, আপনি কি শিওর? কেন? আপনি তো কোনো কারেকশনই করেননি। এসব আমার কাজ, আমি করলে তুমি কি করবে? এ কথার বিপরীতে আর কোনো কথা থাকে না। সাইম ফাইল নিয়ে চলে গেল। অনুভব তার মাকে কল করলো। বাবা আমায় কোথায় ফেললো বলো তো? কি হয়েছে অনুভব? অসহ্য লাগছে আমার। অনুভব কল রেখে দিয়ে কিছু সময় বসে রইল। তারপর সোশ্যাল মিডিয়ায় ঘুরে এলো। সায়রা ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ হয়েছিল 3 দিন আগে। মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় পাওয়া একেবারেই দুষ্কর। তুমি ইনঅ্যাক্টিভ কেন? সায়রা পড়ছিল, সে সময় কলটা আসে। সে না তাকিয়েই রিসিভ করেছে। অনুভবের কণ্ঠটা শুনে বইয়ের পাতা উল্টিয়ে রাখলো। কি? সোশ্যাল মিডিয়া তুমি পাওয়া যায় না কেন? আমার ভালো লাগে না, আমি অত সময় দিই না সোশ্যাল মিডিয়ায়। তাহলে কিসে সময় দাও? আমার অন্য অনেক কাজ থাকে অনুভব। সেটাই তো জানতে চাচ্ছি, কি করো এত? সায়রা এবার জবাব দিতে গিয়ে থমকে গেল। অনুভব তাকে চার্জ করছে, ছেলেটা অধিকার দেখাচ্ছে, কিন্তু তাদের মধ্যে এমন বন্ধুত্ব কি আছে যাতে করে এতটা অধিকার ফলানো যায়? ওর ভাবনার মাঝে অনুভব পুনরায় বলে উঠল, এখন থেকে দিনে একবার করে সোশ্যাল মিডিয়া ঘুরে যাবে, আমি টেক্সট দেবো, রিপ্লাই করবে। কি আশ্চর্য! সায়রা কল রেখে অবাক হয়ে রইল। এই ফিনফিনে পাতলা ছেলেটা কি বোঝাতে চাইলো তাকে? সায়রার কোনো নিয়ম নীতি নেই। ও কখন খায়, কখন পড়ে, কিছুরই কোনো নির্দিষ্ট সময় নেই। যুথি পায়েস করেছে, সেটাই নিয়ে রাখলো টেবিলে। সায়রা, শুনছিস? বলো ভাবি। বলছিলাম যে। সায়রা বুঝলো যুথি কিছু কথা বলতে অপ্রস্তুত বোধ করছে। ওই বই রেখে ভাবির মুখোমুখি বসলো। বলে ফেলো ভাবি। আসলে হয়েছে কি? থামলে কেন? পায়েসের বাটি হাতে নিয়ে বলল সায়রা। যুথি শুকনো ঢোক গিলে বলল,
আশেপাশের মানুষজন খুব খারাপ কথা বলছে। কি বলেছে? বলছে এত বড় মেয়ে অথচ বিয়ে করছে না, তার ওপর বোনের মেয়ে নিয়ে আদালতে দৌড়াচ্ছে। এর পেছনের উদ্দেশ্য কি? সাইরা এক চামচ পায়েস উঠিয়ে মুখে তুলল, ভাঙা কণ্ঠে বলল, ভাবি, চিনি এত বেশি কেন? বেশি? কই দেখি। যুথি এক চামচ মুখে দিল। না, সব তো ঠিকই আছে। সাইরা অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে জানলার দিকে। যুথি ওর পাশে দাঁড়ালো। ভাবি, আমি জানি তারা আর কি বলেছে। এও জানি এই মানুষগুলোই সাইদের মায়ের কাছে আমার নামে খারাপ কথা রটাতো। হয়তো এখনও রটায়। সেই জন্যই তিনি আমাকে দেখতে পারতেন না, কখনো চাইতেন না আমি তার। সাইরা থেমে গেল, ওর গলা ধরে আসছে। যুথি বুঝলো অনেক কষ্ট থেকে কথাগুলো বলছে সায়রা, তবে সে যে সান্ত্বনা দেবে সে বাক্যটুকু ভেতর থেকে এলো না। আমিরার স্কুল আজ একটু দ্রুত ছুটি দেবে, তাই সায়রা ওকে আনতে গিয়েছিল। পথে দুজন হাওয়াই মিঠাই কিনল। সেটা খেতে খেতে বাড়ির পথে আসছিল। তখনই ওকে শুনিয়ে এক মহিলা বললেন, যত যাই বলেন না কেন, আমার তো মনে হয় সমস্যা এদের সবার মাঝেই। বোনের চরিত্র দোষ তো সবাই দেখছেই। এদের মতিগতি দেখলেই বোঝা যায় সমস্যা আছে। যেভাবে বোনের মেয়েকে নিয়ে মাতামাতি করছে, কখনো কি দেখেছেন মায়ের থেকে মাসির দরদ বেশি হয়? নিশ্চয় কোনো সমস্যা আছে। মেয়েটাকে নিতে এলো বাবা দাদি, অথচ দিল না। মেয়ে মানুষ হয়ে আদালতে ছুটছে। এত সব কিছু কেন করছে? কোনো ধান্দা তো আছেই। সায়রা শুকনো ঢোক গিলল, সামলে নিল নিজেকে। এ মানুষগুলোর মতো নিকৃষ্ট চিন্তার মানুষ সে আর কখনোই দেখেনি। আমিরার জন্য খাবার বেড়ে নিয়ে নিজেও খাবার খেতে বসলো সায়রা। যুথি ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে তার চোখ মুখ ফুলিয়ে গিয়েছে। আনছিস তোরা? হ্যাঁ ভাবি, ঘুমিয়েছিলে? বুয়া তো আজ আসলো না রে। বোধহয় অসুস্থ। কি জানি। আচ্ছা, খাবার খাওয়া হলে আমাকে ডেকে দিস তো। ডাক লাগবে না, তুমি ঘুমাও, আমি সব পরিষ্কার করে নেব। ঠিক আছে। যুথি পুনরায় ঘুমোতে গেল। রান্না করে শরীর ক্লান্ত ছিল, তাই সে ঘুমিয়েছিল। একটু ঘুমানোর পর শরীর আরও বেশি টানছে। আমিরা খেতে খেতে বলল, মিমি, স্কুলে আমার এক ফ্রেন্ড হয়েছে, ওর জন্মদিন। আমিরার কথায় একটা সংকোচ দেখা যাচ্ছে। সায়রা হেসে বলল, সংকোচ কেন করছিস? কবে জন্মদিন? পরশু। আচ্ছা, আমি উপহার কিনে আনবো। আমিরা মাথা দোলালো। শুধু সে ধীরে ধীরে বড় হচ্ছে। সায়রার অবস্থাগুলোও বুঝতে পারে, তাই সে যে কোনো কিছু চাইতেও লজ্জা হয়। সায়রা সমস্ত কাজ গুছিয়ে রেখে মাহিম আর জুইকে বলে গেল খাবার খেয়ে নিতে। যুথির শরীরটা ভালো নেই, তাই তাকে আর ডাকা হয়নি। সন্ধ্যার কিছু পূর্বে বের হলো সায়রা, অর্পার সাথে দেখা করবে আজ। দুজনেই একটা কফি শপে বসবে। টুকটাক আলোচনা আছে। অর্পার আসতে লেট হচ্ছে, মেয়েটা জ্যামে আটকে গেছে। কল করে জানিয়েছে বেশ কিছু সময় ধরে বসে আছে সায়রা, কিছু না নিলে খারাপ দেখায়। ওয়েটার ডেকে কফি অর্ডার করে নিল। খানিক বাদেই কফি এলো। একটা চুমুক দিয়েছে, অমনি ঝড়ের মতন হাজির হলো অনুভব। সায়রা চমকে তাকালো। তুমি? তোমাকে দেখে এলাম। অনুভবকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। শরীরে অফিসের পোশাক। সায়রা প্রশ্ন না করে কফি কাপটা নিতে গেল, অমনি ছো মেরে নিয়ে নিল অনুভব। কফি কাপে চুমুক বসালো। সায়রা প্রতিবাদ করে উঠল, এটা আমার একটু। অনুভবের হেলদোল নেই, সে আবার চুমুক বসিয়েছে। সায়রা ভ্রু কুঞ্চিত করে রইল। লো সুগার। স্বাস্থ্য সচেতন আমি। অনুভব চোখ ঘুরিয়ে চাইল, দেখল সায়রা সত্যি ফিট একটা মেয়ে। এদিকে সেই রোগা পাতলা ছিল, তাকে দেখলে মনে হবে শরীরে শক্তি নেই। যদিও কথাটি পুরোপুরি সত্য নয়, তবে স্বাস্থ্যর প্রতি ভীষণ অনীহা তার। অর্পা এসে গেছে। অনুভব টেবিলে মাথা এলিয়ে বসেছিল। ইশারায় অর্পা বোঝালো ছেলেটা কে। সায়রা দম ফেলল। ও অনুভব, আমার বন্ধু। আর অনুভব, ও অর্পা, আমার বেস্ট ফ্রেন্ড। অনুভব মাথা না উঠিয়েই বলল, হাই অর্পা। অর্পা যার পরনাই অবাক হলো। ব্যাগ রেখে পাশের চেয়ার টেনেই বসলো। সায়রা মেকি হাসি দিয়ে বলল, ও একটু পাগল টাইপের। অনুভব কয়েক সেকেন্ড চুপ থেকে মাথা তুলল।
চোখ দুটো ক্লান্তিতে নিভে গেছে। অর্পা ছেলেটার দিকে চেয়ে রইল। ভীষণ লম্বা, কমসে কম 6 ফুট 2। ওর মুখ হয়ে গেল। এরকমের জিরাফ বাংলাদেশে খুব কমই আছে, তার উপর অধিক হ্যাংলা, দেখলে মনে হয় বাতাসে উড়ে যাবে। অর্পা অনেক সময় ধরে অনুভবকে পর্যবেক্ষণ করলো, তারপর মনে মনে আওড়ালো ছেলেটা সুন্দর, শুধু স্বাস্থ্য সচেতন নয়। অনুভব চেয়ার ছেড়ে উঠে বলল, তোমরা গল্প করো, আমি চাই। ভীষণ কাজ। বাই অর্পা। বাই। অর্পা পেছন ঘুরে অনুভবের জামা দেখল, তারপর বলল, এই জিরাফটাকে পেলি কোথায়? আহানাপের প্রতিবেশী, ওখান থেকে পরিচয়। আচ্ছা, বাট ছেলেটা কিন্তু সুন্দর। সাইরা চোখ নাচিয়ে বলল, তোর না বয়ফ্রেন্ড আছে? অর্পা মেকি হাসি দিয়ে বলল, আমি ওকে সুন্দর বলেছি। বলেছি কি যে ওকে পছন্দ করেছি? সাইরা হেসে ফেলল, অর্পাও হাসলো। তারপর পুনরায় কফি অর্ডার করা হলো। দুজনের অনেক দিন পর আড্ডা চলছে। দুই বান্ধবী নিজেদের ব্যস্ততায় একদমই সময় পায় না। কফি শপ থেকে বের হতে গিয়ে হঠাৎ একটা ছায়া দেখল অর্পা। সে চমকে গেল, পিছিয়ে গেল 2 পা। অনুভব দাঁড়িয়ে, পেছনে লম্বাটে ছেলেটাকে দেখতে ঘাড় উঁচু করতে হলো তাকে। অর্পা শুকনো ঢুকিল, ছেলেটা কি তাকে প্রপোজ করবে নাকি? অনুভব ভালো মতন পরখ করে নিয়ে বলল, তুমি এখানে? ভয় পেয়ে গিয়েছিলাম। সারা চলে গেছে? হ্যাঁ। ওকে, চলো। কোথায়? কফি শপের ভেতরে। একরাশ বিস্ময় সাথে নিয়ে পুনরায় কফি শপের ভেতরে গেল অর্পা। অনুভব দুজনের জন্য পুনরায় অর্ডার করলো। কি কথা বলবে? খুবই সিরিয়াস। অনুভবের চোখ মুখ কেমন সিরিয়াস হয়ে গেল। অর্পা দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, আচ্ছা তবে বলো। ওকে। অনুভব লম্বা করে শ্বাস নিল, যেন নিজের ভেতরটা শুদ্ধ করে নেওয়ার চেষ্টা। স্যার জুস। ওয়েটারের কথাই ধ্যান ভাঙল অনুভবের। অনুভব হাত সরিয়ে দিতে ওয়েটার জুস রেখে গেল। জুস নাও। জুস নিল অর্পা। ছেলেটাকে দেখে ওর সুবিধার মনে হচ্ছে না। অনুভব কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, একটা খবর দিতে পারবে? কি খবর? তোমার বান্ধবীর বিষয়ে। সায়রার বিষয়ে? অনুভবের মতিগতি তৎক্ষণাৎ না বুঝলেও অর্পা বলল, বলো কি খবর জানতে চাও? ওর বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ডের নাম শুনে অর্পা যেন মিয়ে গেল। ছেলেটার দীর্ঘদিনের প্রণয়ের সাক্ষী ছিল সে। কি হলো? আপাতত নেই। আচ্ছা। তবে এই বিষয়টা অনেক গভীর। কেমন? ওর সাথে যার সম্পর্ক ছিল তার বিয়ে হয়ে গেছে। অনুভব যেন স্বস্তি পেল, হেসে বলল, তাহলে তো ভালোই। অর্পা ভ্রু কুঞ্চিত করে চাইল। অনুভব এবার চোখ মুখ অন্ধকার করে বলল, বিয়ে কেন হলো? সাইদ ভাইয়ার মা নিজের সাইরাকে পছন্দ করতেন না। এর অনেকগুলো কারণ আছে, তবে লাস্ট দিকে যে ইস্যুকে কেন্দ্র করে ঝামেলা করেছিল সেটা হলো আমিরা। আচ্ছা আচ্ছা, কেস তবে বিশাল ঝামেলার। খুব। তবে খারাপ লাগার বিষয় হলো সাইদ ভাইয়া বিয়ের আগের দিন সাইরাকে আনতে গিয়েছিল। সাইরা প্রথমে রাজি হয়নি, পরে অবশ্য কল করেছিল, তবে সাইদ ভাইয়া রিসিভ করেনি। কেন করেনি? অনুভবের চোখে মুখে উৎকণ্ঠা। অর্পা চুপ করে রইল কিছু সময়। এই ঘটনা হারও করুন। সাইদ ভাইয়া সাইরার বাসায় এসেছে এটা জানতে পেরে ওনার মা সুইসাইড করতে চান, আর সেটা জানার সাইদ ভাই ছুটে আসে। পরে আর ফোনের সাথে কন্ট্যাক্ট হতে পারেনি, তাই বিয়েটা হয়ে যায়। সবটা শুনে অনুভব চেহারার ভঙ্গিমা এমন করলো যেন সে খুবই দুঃখ অনুভব করছে, অথচ বিষয়টা ভিন্ন। সে মনে মনে সৃষ্টিকর্তাকে শত সহস্রবার ধন্যবাদ জানালো। ফুরফুরে মেজাজে বাড়ি ফিরল অনুভব। সায়রা আর তার মাঝে তৃতীয় পক্ষ নেই। এখন মেয়েটার মন চুরি করার পালা। সারাদিন পরিশ্রম গিয়েছে, তাই নিজের ঘরে এসে সবার আগে সাবান নিয়ে এলো। ফ্রেশ হয়ে একেবারে ডিনার করতে বসলো। রূপবান ছেলের খাবার বেড়ে দিয়ে শুধালেন, অফিস কেমন যাচ্ছে? কেমন যাবে, বোরিং টাইম। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ঠিক হবে না, আমাকে মেরে তবেই শান্তি হবে সবার। রূপবান চোখ মুখ অন্ধকার করে রইলেন। ছেলেটা এত বাজে কথা বলে। খাবারের টেবিলে কথাটা উঠল। মারুফদের দুসম্পর্কের এক আত্মীয় জুঁইয়ের জন্য বিয়ের প্রস্তাব এনেছে। কথাটা শুনে জুঁই ভ্রু কুঞ্চিত করে বলল, পাগল নাকি? আমার কি বিয়ের বয়স হয়েছে? সেটাই তো, যার বিয়ের বয়স হয়েছে তারই বিয়ে দিতে পারছি না, আর আমার 14 বছরের বাচ্চা মেয়ে নাকি বিয়ে দেব?
জুথির কথায় হাসল সায়রা। মিনমিনে কণ্ঠে বলল, ভাবি, তুমি যেন কত বছর বয়সে বিয়ে করেছিলে? সায়রার কথায় মারুফ হালকা কেসে উঠল। জুথি চোখ রাঙিয়ে বলল, কথা বাদ, সবাই খাওয়া দাওয়ায় মনোযোগ দাও। জুথির কথায় আরও একবার হাসল সায়রা। মারুফ আর জুথির প্রেমের বিয়ে, তবে ছেলের মেয়ের সামনে কথাগুলো উঠলে ভীষণ লজ্জা লাগে। আমিরা ঘরে বসে ছবির অ্যালবাম দেখছিল। সায়রা শব্দহীনভাবে পাশে বসল, তবে বুঝে ফেলল আমিরা। ঘাড় ঘুরিয়ে বলল, মিমি এসে গেছো? বুঝলি কেমন করে? বুঝি আমি। কিভাবে? তোমার মাঝে মা গন্ধ পাই। কি আশ্চর্য কথা! আমিরা সায়রার মাঝে মা গন্ধ পায়। ওর বুকের ভেতরটা কেমন করে উঠল যেন। সায়রা আমিরার মাথায় হাত বুলিয়ে বলল, পড়াশোনার কি খবর? ভালো। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। চলো ঘুমাই। একটু পর ঘুমাবো, তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। আমিরা শুতে গায়ে চাদর টেনে দিল সায়রা। তারপর বই নিয়ে বসলো। সে ভালো একটা প্রিপারেশন নিচ্ছে, সামনে তার অনেক দায়িত্ব রয়েছে। পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল সায়রা। হুট করে আসা কলটায় ঘুম ভাঙল ওর। শরীরে ব্যথা করছে, চোখেও ঘুম। হাতের সাহায্যে ঘুম নামানোর চেষ্টা করলো। ততক্ষণে কল কেটে গেল। ফোন তুলতে তুলতে পুনরায় কল এলো। অনুভব কল করেছে। এখন কটা বাজে? সায়রা ঘড়িতে সময় দেখতে দেখতে কল আবার কেটে গেল। সকাল হয়ে গেছে, অথচ ওর কোনো তাল নেই। তৃতীয়বার কল এলো না আর। সায়রা একটু অপেক্ষা করে নিজ থেকেই কল করলো। হ্যালো সায়রা, বিরক্ত হলে? না, বলো। ঘুমিয়েছিলে? হুম। তাহলে পরে বলছি। না, বলো, সমস্যা নেই। আমার সব বন্ধুরা মিলে পিকনিক প্ল্যান করেছে, তুমি কিন্তু জয়েন করবে। অনুভব, তোমার বন্ধুদের মাঝে আমি